প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা সমাজবিজ্ঞানের প্রথম পাঠ প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানব। আসো আমরা দেখি। সম্পদ এবং সম্পদের প্রকার সম্বন্ধে আমরা ক্লাস 7-এ কিছু পড়ে এসেছি। তো সম্পদ কাকে বলে? যেগুলো জিনিস আমাদের প্রয়োজন, যেগুলো আমাদেরকে লাগবে, এগুলোকে সম্পদ বলে। যেমন টাকা পয়সা, যে কোনো জিনিস হতে পারে যেগুলো আমাদের প্রয়োজন। কলম একটা আমাদের সম্পদ হতে পারে, মোবাইল সম্পদ, আর অনেকগুলো সম্পদ হতে পারে। তো আমাদের এই পাঠটার নাম হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাই প্রকৃতির সব উপাদান যা মানুষের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলা যায়। অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া যে কোনো জিনিস আমাদের যেগুলো প্রয়োজন সেগুলোকে আমাদের কি বলবে? প্রাকৃতিক সম্পদ বলে। যেমন মাটি প্রকৃতিতে পাওয়া যায়, মাটি কেউ ইচ্ছা করলে বানাইতে পারবে না। যেমন ঘর একটা আমরা বানাইতে পারি, কিন্তু মাটি আমরা কখনো বানাতে পারবো না। তাই মাটি প্রাকৃতিক সম্পদ, জল প্রাকৃতিক সম্পদ, বাতাস প্রাকৃতিক সম্পদ, খনিজ পদার্থ বলতে কয়লা, ডিজেল, পেট্রোল এগুলো হলো খনিজ পদার্থ, এগুলো প্রাকৃতিক সম্পদ। উদ্ভিদ, গাছপালা বা অন্যান্য যে কোনো এগুলো উদ্ভিদ, এগুলো প্রাকৃতিক সম্পদ। এবং বন্যপ্রাণী, হাতি, হরিণ, গন্ডার এগুলো অন্যান্য, এগুলো কি বলে? প্রাকৃতিক সম্পদ বলে। আবার দেখো, প্রকৃতির সব উপাদান যা মানুষের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলা যায়। যে প্রকৃতিতে অনেক জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমাদের কি বলবে? প্রাকৃতিক সম্পদ বলবে। তো প্রকৃতিতে এমন জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন নাও হতে পারে, তো এগুলো আমাদের কি হবে না? প্রাকৃতিক সম্পদ হবে না। তো যেগুলো প্রয়োজন এগুলোকে প্রাকৃতিক সম্পদ বলে। প্রধানত মাটি, জল, বাতাস, খনিজ পদার্থ, উদ্ভিদ বা গাছপালা আর বন্যপ্রাণীগুলো, এগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ মনে করি। প্রাকৃতিক সম্পদের প্রথম আমরা জানবো মাটিকে কি বলবে? ভূমি। তো মাটি না বলে আমরা কি বলবো? ভূমি সম্পদ। তো পৃথিবীতে ভূমির পরিমাণ হচ্ছে 29%। অর্থাৎ পৃথিবীতে বেশিরভাগ আছে জল। তো 29% যদি ভূমি হয় তাহলে 71% কি হবে? জল হবে। তো পৃথিবীতে জলের পরিমাণ বেশি না ভূমির পরিমাণ বেশি হলো? তো পৃথিবীতে ভূমির পরিমাণ কম হলো, জল অনেক বেশি। তো ভূমি যেহেতু কম, সেই জন্য ভূমির অনেক গুরুত্ব আছে। এই ভূমি জীবজগতের আধার। এই ভূমি হলো জীবজগতের আধার, মানে প্রাণ, মানুষ বা যে কোনো জীবজন্তু বাঁচে থাকার মূল প্রধান অবলম্বন। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ইন্ধনের মূলে আছে ভূমি সম্পদ। মানুষের অন্ন, মানুষে যেগুলো খানি খায় বা খাদ্য আহরণ করে, এগুলো কই থেকে পাবে? প্রকৃতি থেকে। প্রকৃতির কই থেকে উৎপাদন কই হবে? ভূমি সম্পদে। তো ভূমি না থাকলে, মাটিতে যদি উৎপাদন হয় না, আমরা খাদ্য উৎপাদন হইতো না। আমরা ভাত বা রুটি বা অন্যান্য যে কোনো জিনিস মাটি ছাড়া উৎপাদন হবে না এগুলো। তো বস্ত্র, কাপড় বানানোর জন্য বিভিন্ন সুতা বা যে কোনো জিনিস বানানোর জন্য যেগুলো বস্ত্র উৎপাদন করে, কার্পাস, এগুলো প্রকৃতি থেকে পাই বা ভূমিতে উৎপাদন হয়। তো বাসস্থান, ঘর আমরা কোথায় বানাবো যদি মাটি থাকে না? তো এগুলো এর জন্য প্রধান কারণ হলো ভূমি সম্পদ আমাদের প্রধান। উদ্ভিদ এবং প্রাণীর স্থিতি এবং বিকাশও ভূমি সম্পদের উপর নির্ভরশীল। তো ভূমি না হইলে মানুষ বৃদ্ধি হতে পারবে না বা প্রাণী থাকতে পারবে না। যদি মাটিই থাকে না তাহলে উদ্ভিদও থাকবে না, আর জীবজন্তুও, গাছপালাও জীবিত থাকবে না। তাই ভূমি থাকলে মানুষও থাকবে বা অন্যান্য প্রাণীও থাকবে আর উদ্ভিদও থাকবে। যদি ভূমি থাকে না, এগুলো পৃথিবীতে থাকবে না। ভূমির ওপর ভিত্তি করে তো মাটির জন্যই কৃষি কাজ করা যায়, শিল্প, যাতায়াত, যোগাযোগ ইত্যাদি গড়ে উঠেছে। তো ভূমি থাকার জন্য এগুলো হতে পারছে। যদি ভূমি থাকতো না, এগুলো গড়ে উঠতে পারতো না। মানুষের সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদির ক্ষেত্রে ভূমি বা মাটির ভূমিকা সর্বাধিক। এই ভূমি বা মাটি কিন্তু অসীম নয়। তো আগেও আমরা পেয়েছি 29% হচ্ছে ভূমি। তো ভূমির পরিমাণ কি নয়? অসীম নয়, অনেক নয়, এটা সীমিত, এটা
সীমিত, একটা সীমা আছে। পৃথিবীতে মানুষের সংখ্যা যখন কম ছিল তখন ভূমির বিশেষ অভাব ছিল না। তো পৃথিবীতে যখন মানুষের কম ছিল তখন অভাব ছিল না। যেমন আমার যদি বাবার 10 বিঘা মাটি ছিল, এখন আমার বাবার ছেলে যদি 4 জন হয়, তো 10 বিঘার ভাগ হইলে আমরা খুব বেশি 2 বিঘা করে পাবো। তো এখন কি হবে, ভূমি আমাদের ভাগে কম পড়ে যাবে। কিন্তু জনসংখ্যা ক্রমে বেড়ে যাওয়ায় সেই অনুপাতে ব্যবহার উপযোগী ভূমির অভাব দেখা দেয়। তো জনসংখ্যা যখন বেড়ে যায় তখন সেই অনুপাতে ব্যবহার উপযোগী ভূমির অভাব কি হবে, অভাব হবে। প্রধানত জলবায়ু এবং মাটির গুণাগুণের তারতম্যের জন্য পৃথিবীর সব স্থানে সমানভাবে জনবসতি গড়ে ওঠেনি। তো পৃথিবীতে বিভিন্ন জলবায়ু, কোনো দেশ ঠান্ডা, কোনো জায়গাতে গরম, এর জন্য, এবং কোনো জায়গাতে মাটি পাহাড়ি এলাকা, কোনো জায়গাতে আবার কাদা মাটি, তো এর জন্য সবগুলো জায়গাতে সমানভাবে মানুষে বসবাস করে না। সাধারণত এবড়ো খেবড়ো শিলাময় স্থান, পাথরযুক্ত জায়গাতে, পাহাড়ের খাড়া ঢালু অঞ্চল, জল জমা হয় এমন নিম্নভূমি অঞ্চল, মেরু অঞ্চল, গভীর অরণ্য ইত্যাদিতে জনবসতি থাকে না, বা থাকলেও অতি কম হয়। তো আবার দেখো, পাথরযুক্ত স্থান, পাহাড়ের অঞ্চলগুলো, জল জমা হয় এগুলোতে, বা নিম্নভূমি নিচে থাকা জায়গাগুলো, বা মেরু অঞ্চল মানে যেমন সুমেরু কুমেরু যেগুলো বরফ থাকে, বা গভীর অরণ্য, এগুলোতে মানুষে কি করে না, বসবাস করে না। এখন আমরা জানবো ভূমির ব্যবহার, অর্থাৎ মাটি কিভাবে ব্যবহার হয়। তো মাটি আমরা কিভাবে ব্যবহার হয়, সাধারণত কৃষিকার্য, উদ্যোগ, খনিজ সম্পদ আহরণ, বননীকরণ, বাড়িঘর, রাস্তাঘাট নির্মাণ করার ক্ষেত্রে ভূমি ব্যবহৃত হয়। সাধারণত কি করে, মাটিতে আমরা কৃষিকাজ করি, উদ্যোগ, বিভিন্ন ইন্ডাস্ট্রি, এগুলো মাটিতে থাকে, মাটিতে আমরা স্থাপন করি। খনিজ সম্পদ আহরণ, কয়লা, পেট্রোল, ডিজেল মাটি থেকে আহরণ করা যায়। বননীকরণ, গাছপালা লাগানো কোন জায়গাতে লাগাবো, মাটিতে লাগাতে হবে। বাড়িঘরও আমরা করি, এবং রাস্তাঘাট, এগুলো আমরা কোন জায়গাতে করি, মাটিতে করি। ভূমি বা মাটি ব্যবহার করার সময় মানুষ উক্ত স্থানের অবস্থান, জলবায়ুর ধরন, মাটির গুণাগুণ, শ্রেণী, জলের উৎস, বনজ সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদির স্থিতি তথা অন্যান্য প্রাকৃতিক কারকের উপর নির্ভর করে। তো মানুষে ভূমি বা মাটির ব্যবহার করার সময়, বা যে কোনো এক টুকরো জায়গা বা মাটি আমরা যখন কিনবো, তখন আমরা কি জিনিস দেখব, অবস্থান, কোন জায়গাতে আছে মাটিটা, কেমন জায়গাতে, জলবায়ুর ধরন, এই জায়গাটা, যে জায়গার মাটিটা আছে এই জায়গাতে গরম না ঠান্ডা না কি রকম জায়গাটা, মাটির গুণাগুণ, মাটিগুলো বালু মাটি হতে পারে, কাদা মাটি হতে পারে, পাথর হতে পারে, এবং শ্রেণী, তো এই মাটি কি ধরনের, লাল মাটি বা অন্যান্য, এগুলো বালু মাটি, পাথরযুক্ত শক্ত মাটি, জলের উৎস, জল, যে জায়গাতে আমরা মাটিটা কিনবো এই জায়গায় জল পাবো কিনা, বনজ সম্পদ, আশপাশে মানে গাছপালা আছে কিনা, খনিজ সম্পদ, বা এই জায়গার মাটির নিচে বিভিন্ন জিনিস পাওয়া যাবে কিনা, এগুলো দেখে মানুষে কি করে, মাটি কিনে। আসলে আমরা কি দেখে, কোনো জায়গাটা জল, প্রথমত মানুষে যদি বসবাস করতে জায়গা কিনে, তাহলে মানুষে কি দেখবে, এই জায়গাটাতে প্রথম জল পাবে কিনা, গরম না ঠান্ডা, আর মাটিটা খুব ভিতরে না রাস্তার ধারে আছে, এগুলো। তো এগুলো দেখে আমরা কি করি, মাটির ব্যবহার করার সময় দেখে। প্রাকৃতিকভাবে সুবিধাজনক কোনো স্থানে যে মানুষেরা জীবনযাপন করে, সে মানুষদের কাছে ক্রমান্বয়ে অন্য মানুষের আগমন ঘটে। এভাবে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি হয়ে এলে এক সময় ব্যবহারযোগ্য ভূমি কম পড়ে যায়। তো এর অর্থ হলো যে কোনো একটি জায়গাতে প্রথমে মানুষ ছিল না, কিন্তু কোনো একবারই মানুষ প্রথমে এই জায়গাটাতে ঘর বাড়ি বানাইলো, তারপরে আস্তে আস্তে এই জায়গাটার আশপাশেও মানুষ কি হবে, দিনে দিনে বাড়তে থাকবে। আর বাড়তে থাকলে এই জায়গাটাতে কি হবে, জায়গা কমে যাবে, আর একটা সময় এমন হবে এই জায়গাটাতে আর মাটি পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার সমভূমি অঞ্চলের কথা বলা যায়। তো উদাহরণস্বরূপ গঙ্গা নদীর পাড়ে এবং ব্রহ্মপুত্রর সমভূমি অঞ্চলতে প্রচুর মানুষ, বেশিরভাগ মানুষই আসামের ব্রহ্মপুত্র উপত্যকার এই অঞ্চলটাতে বসবাস করে। এই অঞ্চল কৃষিকাজ এবং বসবাসের জন্য উপযোগী। কেন বসবাস করে বেশি মানুষ, এর কারণ হলো কৃষিকাজ ভালো হয় এবং বসবাসের জন্য উপযোগী জল ইত্যাদি পাওয়া যায়, সুবিধা আছে। এখানে বসতি ঘন, তো এই জায়গাটাতে অনেক মানুষের প্রচুর পরিমাণে ঘনবসতি।
অন্যদিকে পাহাড়ি অঞ্চলে স্থায়ী কৃষি, উদ্যোগ, যাতায়াত ইত্যাদির সুবিধা কম হওয়ার জন্য তুলনামূলকভাবে বসতি যথেষ্ট কম। তো পাহাড়ি অঞ্চলে বিভিন্ন কারণে রাস্তাঘাট থাকতে পারে না, রাস্তাঘাট থাকলেও অসুবিধা থাকে, কৃষি কাজ করতে পারি না পাহাড়ি অঞ্চলে, এবং উদ্যোগ হতেও না, যাতায়াতের বিভিন্ন অসুবিধা থাকে, যোগাযোগের বিভিন্ন অসুবিধা থাকে। তো এর জন্য মানুষে পাহাড়ি এলাকাতে কি করে না, বসবাস করে না, কম করে। বর্তমান একদিকে জনসংখ্যা বৃদ্ধি এবং অন্যদিকে অর্থনৈতিক প্রতিযোগিতার জন্য ব্যবহার উপযোগ্য মাটির চাহিদা বাড়ছে। কি হয়েছে, জনসংখ্যা দিনে দিনে বাড়ছে এবং কি হয়েছে, মানুষের টাকার প্রতিযোগিতা, অর্থনৈতিক প্রতিযোগিতা মানে টাকা পয়সার, মনে করো টাকা পয়সার প্রতিযোগিতা। তো এর জন্য মাটির চাহিদা বাড়ছে। মনে করো আমাদের সেরাগি বাজারে যদি এক টুকরো জায়গা থাকে আর এই জায়গাটাতে যদি বিক্রি করতে চাই তাহলে কেমন মানুষ, অনেক মানুষ আসবে। তো আমার যদি থাকে, আমি যদি দেই 10,000 টাকা, তো হেড স্যারে দিবে আবার 20,000 টাকা। তো যার বেশি টাকা সেই মাটিটা কিনবে। তো এর জন্য দিনে দিনে মাটির চাহিদা বাড়ছে, মানে জমির মূল্য দিনে দিনে বাড়তে থাকে। ফলস্বরূপ মাটির অত্যাধিক ব্যবহার এবং অপব্যবহার হচ্ছে। তো এর জন্য মাটির অনেকগুলো বেশি ব্যবহার হচ্ছে। আমি যদি জায়গা সেরাগি বাজারে কিনি তাহলে সেখানে কি করব, একটা দোকান আসলে এখন একটা বিল্ডিং বানায়, এই এক জায়গাতে 2টা দোকান বানায় দেব। তো দিনে দিনে কি হবে, বেশি ব্যবহার হবে। এসব কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তো ইকোলজিক্যাল ব্যালেন্স মানে এর অর্থ হলো একটি দোকান যদি থাকতো কি হতো, বেশি পরিবেশ নষ্ট হতো না। কিন্তু যখন এই জায়গাটাতে অনেকগুলো দোকান হবে তাহলে কি হবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, অনেক নোংরা হবে, অনেক বিভিন্ন প্লাস্টিক বা অন্যান্য এগুলো দিয়ে আমরা নষ্ট হবে। একটি অরণ্য ধ্বংস করে যদি একটি নগর গড়ে তোলা হয় বা চাষের জন্য উর্বর মাটিতে যদি উদ্যোগ স্থাপন করা হয় তবে সেই স্থানের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হবে। একটা যদি অরণ্য আসিল, গাছপালা অনেক আসিল, এগুলো কেটে যদি ঘর বাড়ি বানায় নগর গড়ে তোলা হয় তাহলে এই অঞ্চলতে কি হবে, পরিবেশ নষ্ট হবে। এবং চাষ করা ক্ষেতের মাটিতে যদি যে কোনো উদ্যোগ, ইন্ডাস্ট্রি বসানো যায়, যেমন ইট বানানোর যদি খোলা যায় তাহলে এই জায়গাটা তো কি হবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। পরের বছর আশপাশের জায়গাগুলোতে ক্ষেত ভালো হবে না। পাহাড়ের মাটি যথেষ্টভাবে কেটে বসতি গড়ে তোলা ফলে ভূমিস্খলন হয়ে পরিবেশ নষ্ট হওয়ার সঙ্গে বিপদে সংঘটিত হয়। এবং পাহাড় এলাকাগুলোতে যদি আমরা মাটি কেটে ঘরবাড়ি বানাই তাহলে বৃষ্টির দিনে কি হবে, মাটিতে ভূমিস্খলন হবে। আর ভূমিস্খলন হলে পাহাড়টা যখন ভেঙে যাবে তখন কি হবে, পরিবেশ নষ্ট হবে, গাছপালা নষ্ট হবে, মানুষেরও বিপদ হবে। ভারতের সামগ্রিক ভূমির এক বৃহৎ অংশ পাহাড় পর্বত এবং মরুভূমিতে আবৃত, যদিও এর প্রায় 54% ভূমি কৃষিকাজে ব্যবহৃত হয়। তো ভারতের বেশিরভাগ ভূমির কিছু অংশ কি আছে, পাহাড় আছে এবং মরুভূমি আছে, যেমন রাজস্থানে। তো এই মরুভূমিগুলো ছাড়া বা পাহাড়গুলো ছাড়া আমরা ভারতবর্ষতে 54% জমিতে কৃষি কাজ করে। তেমনি বসতির জন্য ব্যবহৃত ভূমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আর দিনে দিনে কি হয়, ব্যবহার করা মাটির জমির পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পায়। আগে যদি গাছপালা দিয়ে আসিল, চাষবাস করতো না, এমনি জায়গাটার পরে রয়েছিল, এখন কি করবে মানুষে, এইগুলো জায়গা তো হয় বাড়িঘর বানাবে, নয় কৃষিকাজ করবে, নয় কিছু একটা করবে। তো এমনি এখন রাখে না। তো এর জন্য দিনে দিনে ভূমির ব্যবহার বাড়ে। এখন গ্রামাঞ্চলে ভূমির ব্যবহার, আমরা গ্রামাঞ্চলগুলোতে বা আমরা গ্রামে কি কি ক্ষেত্রে ভূমি ব্যবহার হতে পারে হয়। গ্রামাঞ্চলে একজন কৃষকের জন্য ভূমি বা মাটি বেঁচে থাকার সম্বল। তো আমরা প্রধানত গ্রামাঞ্চলের মানুষে কি হয়, মাটির জন্য বেঁচে থাকতে পারে। কারণ আগের দিনের মানুষে কৃষিকে কাজ করে জীবন যাপন করত। তো মাটি না থাকলে কৃষিকাজ করতে পারতো না, আর কৃষিকাজ না পারলে খানি থাকতো না। কিন্তু এখন আস্তে আস্তে বদলে গেছে। মানুষে বিভিন্ন চাকরি বাকরি থাকায় বা অন্যান্য জায়গা জমিতে কাজকর্ম করায়, কিন্তু আগে তবুও আমরা গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষে কি করে, কৃষি কাজ করে। কিন্তু যদি ভূমি থাকে না ক্ষেত করার জন্য তাহলে মানুষের কি হবে না, বেঁচে থাকার অন্য উপায় থাকবে না। মাটিতে চাষবাস করে তারা জীবন নির্বাহ করেন, তো ক্ষেত করেই তারা জীবন নির্বাহ করে। কৃষিকাজের জন্য অনেকেই বন, ঘাস বন, ডোবা, গোচারণ ভূমি ইত্যাদিকে কৃষি ভূমিতে রূপান্তরিত করে।
তো কৃষি কাজ করার জন্য যেগুলো গাছপালা থাকে, ডোবা থাকে বা গোচারণ ভূমি থাকে, এগুলোকে কি করে কৃষি ভূমি রূপে তারা ক্ষেতের জমি রূপে ব্যবহার করে। এটা করার ফলে পরিবেশে কি প্রভাব পড়বে সেই বিষয়ে খুব একটা বেশি ভাবা হয় না। কিন্তু গোচারণ ভূমি বা এমনি খালি জায়গাগুলোতে কৃষিকাজ করার ফলে এই জায়গাগুলোতে কি পরিবর্তন হলো বা পরিবেশে কি প্রভাব পড়বে এগুলো আমরা বেশ চিন্তা করি না। আসলে সামাজিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক কথাগুলো বিবেচনা করে ভূমি ব্যবহার করা উচিত। কোনো একটি জায়গার জমিটা ব্যবহার করলে সমাজের কি ক্ষতি হতে পারে বা অন্যান্য পরিবেশের কি ক্ষতি হতে পারে এগুলো আমরা চিন্তা করি ভূমির ব্যবহার করা উচিত। শহরাঞ্চলে ভূমির ব্যবহার। তো শহরাঞ্চলে ভূমির ব্যবহার কি কি ক্ষেত্রে? শহরাঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার অধিক। তো শহরাঞ্চলে মানুষ প্রচুর থাকে, গ্রামের চেয়ে শহরাঞ্চলে মানুষের কি থাকে, অনেকগুলো থাকে। যেমন গ্রামে একটা বাড়িতে একটা পরিবার থাকবে, কিন্তু শহরাঞ্চলে একটা বিল্ডিং এ অনেকগুলো পরিবার থাকবে। তাই জনসংখ্যা কম জায়গাতে কি হয়, জনসংখ্যা বেশি হয়, তাই শহরাঞ্চলে জনসংখ্যার বৃদ্ধি বেশি। এ ধরনের বর্ধিত জনসংখ্যার জন্য ভূমির প্রয়োজনও বেশি। তো যেহেতু জনসংখ্যা বেশি, এর জন্য জমি জায়গারও প্রয়োজন বেশি হয়। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসায়, বাণিজ্য, উদ্যোগ, রাস্তাঘাটেরও প্রসার ঘটে। তো জনসংখ্যা যেখানে বেশি হইব এই জায়গাটাতে কি হবো, দোকানপাট, ব্যবসায় বাণিজ্য থাকবে, উদ্যোগ থাকবে, রাস্তাঘাট বড় হবে। কাছের কৃষিভূমি, জলাভূমি বা বনভূমি ইত্যাদি শহরে সম্প্রসারিত হয়। তো দিনে দিনে রাস্তাঘাট যদি বাড়তে থাকে তাহলে আশপাশে থাকা কৃষিভূমি বা জলাভূমি বা গাছপালা থাকাগুলো এগুলো কেটে মানুষে কি করব, শহরে পরিণত করবে। মাটির চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে যদিও ব্যবহারযোগ্য ভূমির পরিমাণ কমে আসছে। তো মাটির দাম বা মূল্য কি হয়, দিনে দিনে বাড়ছে, চাহিদা বাড়ছে, কিন্তু ভূমির পরিমাণ কি হয়েছে, কমে আসছে। মানুষে এখন ভূমি জায়গা কমিয়েছে মানুষের জন্য। ভূমিস্খলন, ভূমিক্ষয়, মরুকরণ, ভূমির অবক্ষয় এবং মানুষের কার্যকলাপ ভূমি সম্পদের ক্ষেত্রে সংকটের সৃষ্টি করছে। তো মাটি কিভাবে বিপদের সম্মুখীন হয়েছে, এগুলোর কারণ হলো ভূমিস্খলন, ভূমিক্ষয়, মরুকরণ, ভূমির অবক্ষয়। এগুলো সম্পর্কে আমরা আগামী দিনে ভালো করে পড়ব, পরে আছে। এখন আসো ক্রিয়াকলাপ আমরা করি। ক্রিয়াকলাপে আছে প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো? তো প্রাকৃতিক সম্পদ কাকে বলে? আর ব্যবহারযোগ্য ভূমি সম্পদের চাহিদা দিনে দিনে কেন বৃদ্ধি পাচ্ছে? তো ব্যবহারের জন্য ভূমি সম্পদ বা মাটির চাহিদা বা মূল্য কি কারণে দিনে দিনে বৃদ্ধি পায়, এসো দেখি। প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো? প্রকৃতির সব উপাদান যা মানুষের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন মাটি, জল, বাতাস, খনিজ পদার্থ, উদ্ভিদ, বন্যপ্রাণী ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, ব্যবহারযোগ্য ভূমি সম্পদের চাহিদা দিনে দিনে কেন বৃদ্ধি পাচ্ছে? ব্যবহারের জন্য আমরা যে জায়গাগুলো ভূমি ব্যবহার করি, তো এই ভূমি সম্পদের চাহিদা কি কারণে দিনে দিনে বৃদ্ধি হয়? উত্তর, জনসংখ্যা বৃদ্ধি এবং অন্যদিকে অর্থনৈতিক প্রতিযোগিতার জন্য ব্যবহারযোগ্য ভূমি সম্পদের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, এর জন্য মাটির জায়গা কমে গেছে মানুষের। তো এর জন্য মানুষে কি হবে, যে জায়গাতে মাটি থাকবে এই জায়গাতে মানুষে কি হবে, কিনতে চেষ্টা করবে। এর জন্য ভূমি সম্পদের মূল্য বাড়বে এবং অন্যদিকে অর্থনৈতিক প্রতিযোগিতা। এখানে মাটি জায়গা আছে এক টুকরো, কিন্তু মানুষের 10 জন মানুষকে প্রয়োজন। তো যার বেশি টাকা থাকবে, যার বেশি টাকা পয়সা দিতে পারবে জায়গাটার মূল্য, তো এর জন্য সেই জমিটা পাবে। তো এর জন্য দিনে দিনে ভূমি সম্পদের চাহিদা দিনে দিনে বৃদ্ধি হতে আছে।